স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে গোলটেবিল বৈঠকে এই কথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট শুধুমাত্র একটি মানবিক সমস্যা নয়, এটিকে বহুমাত্রিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন খান আলামিন। কাতার সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। বেশি গুরুত্ব পায় রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে আয়োজিত গোলটেবিল আলোচনাটি। বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে কাতার ফাউন্ডেশন। দেশটির আমিরের বোন এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তা তহবিল কমিয়েছে, যা এই সংকটকে আরও জটিল করে তুলবে। চলমান সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন, নয়তো এর প্রভাবে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের আন্তর্জাতিক মহলের চাপ বাড়াতে কাতারের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে, এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। আলোচনায় রোহিঙ্গা সংকট এখন কোন পর্যায়ে আছে এবং তা নিরসনে করণীয় নানা দিক তুলে ধরেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি করণীয়, এবং এই পুরোটা এই আর্থনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। এর আগে কাতার ফাউন্ডেশন বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার লক্ষ্য খেলোয়াড়দের সক্ষমতা বাড়ানো এবং পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান। কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি সামিটের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বিভিন্ন সেবার জন্য বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নিতে সম্মত হওয়ায় কাতারি নেতৃত্বকে ধন্যবাদ জানান। এদিকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন রিয়ার বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে মে মাসে একটি কারিগরি যাত্রা শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আর্থনা সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি একথা জানান। এছাড়া ইলন মাস্ক প্রতিষ্ঠিত পেপ্যালের সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়। খান আলামিন, আরটিভি। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তার সঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ঘটনাটা সত্যি না কিন্তু প্রকাশ করে দেয়, সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না, তো অসুবিধা হয়। প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয়, যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে। আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাব, এদের কিন্তু আছে যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নেই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে জিনিসটা কিন্তু। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। সব বিচারপতির মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার 3 দিন পর 11 আগস্ট মামলাটি প্রত্যাহার করে দুদক। ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, মামলা তড়িঘড়ি প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক। দুদক আইনজীবী বলছেন, দেরিতে হলেও দুদক বুঝতে পেরেছে মামলার প্রক্রিয়াটি সঠিক ছিল না। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 3 দিন পর 11 আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা।
বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে অধ্যাপক ইউনুসের আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনুস। শুরু করেন আইনি লড়াই। বুধবার অর্থপাচার মামলাটি বাতিল ঘোষণা করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। ডক্টর ইউনুসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এ রায়ে পরিষ্কার হয়েছে নোবেল বিজয়ী ইউনুস কোনো দুর্নীতি করেননি। আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি। দুদক আইনজীবী বলছেন, মামলাটির প্রক্রিয়া সঠিক ছিল না, দেরিতে হলেও বুঝতে পেরেছে দুদক। সে কারণে সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিয়েছে না এটা আমরা উইথড্র করবো। উইথড্র করেছে, দুদকদের ডিসিশন নিয়েছে লেটে হলেও যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। গ্রামীণ টেলিকম বলছে, এই মামলায় বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে তাদের। মামলাটা কোনোভাবেই চলে না। এখন আমরা আপিল ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা ভালো, আমরা খুশি। আর গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 30 মে অধ্যাপক ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বিচার শুরুর আদেশও দেয় জজ আদালত। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে আজ এই আদেশ দেন। একই সঙ্গে ডিএমপির এই সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন। গত 9 এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো আসামি গ্রেপ্তার না করার জন্য নির্দেশও দেওয়া হয়। রিটকারী আইনজীবী বলেছেন, ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। এই অফিস আদেশটি আমাদের বর্তমানে সাংবিধানিক যে বিধান, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার থেকে নিষ্কৃতি দেওয়া, অন্যায় এবং হয়রানি থেকে নিষ্কৃতি দেওয়া, অ্যাট দ্য সেম টাইম কোনো অপরাধ যদি কেউ করে থাকে সেই অপরাধীর শাস্তি বিধান করার যে আমাদের আইনি কাঠামো, সাংবিধানিকভাবে আমাদের ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের মধ্যে বিধৃত আছে। এই আদেশের মাধ্যমে সেই পুরা প্রক্রিয়াটাকেই একেবারে তছনছ করা হয়েছে, সেটাকে বানচাল করা হয়েছে। জুলাই হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পুলিশ কর্মকর্তা আবুল হাসান, ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়াল সহ মোট 6 জনের নতুন করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানান বিজ্ঞ আদালত। এদিকে যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম সহ আরও বেশ কয়েকটি থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ সহ মোট 10 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। অবৈধ মন্ত্রী এবং এমপি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদেরকে হত্যা করার ষড়যন্ত্রে এবং প্রত্যক্ষ মদদে এবং তারা যারা হত্যা করেছে তাদের মধ্যে প্রায় 15 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য এবং রিমান্ড নেওয়ার জন্য তাদেরকে আদালতে উপস্থাপন করেন। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলের চিকিৎসকদের সাথে মত বিনিময়ে তিনি এই কথা জানান। অন্যদিকে অন্য এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, নির্বাচন যেন না হয় সেজন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে। এছাড়া বিপদ নয়, জাতির কল্যাণে আসবে এমন সংস্কারের দাবি জানান। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্র দলের চিকিৎসকদের সাথে মত বিনিময়ে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনকল্যাণকর কাজে সক্রিয় ভূমিকা রাখতে সারা দেশে ড্যাবকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আহ্বান জানান গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের আলোচনায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, যারা পতিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে হুঁশিয়ার করে দেন। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না, যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনে হবে ভাই? খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। যে আমি আশা করছি নির্বাচনটা হবে। দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের বিকল্প নির্বাচন এমন দাবি করে তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের দোসরদের প্ররোচনা থেকে সতর্ক থাকতে হবে। এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠক করে এনডিএম ও গণফোরাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সাথে নিজেদের ঐক্যমত্যের কথা জানায় দল দুটি। আমরা সবাই, প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐক্যমত কমিটির কাছে সাবমিট করেছে। তাদের কাছে সবকিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যেই সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতিকে জানানো। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তি সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলবের মাধ্যমে এনবিআর-এর চিঠি পাঠানো হয়েছে। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে পাঠিয়েছে চিঠি। সংস্থাটির কমিশনার জানিয়েছেন, পাচারকারীরা শয়তানের মতো, তাদের ধরতে কঠোর অবস্থানে দুদক। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 459 বাংলাদেশি। তাদের নামে 972টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে 70 জনকে চিহ্নিত করেছে দুদক। এই 70 জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে এনবিআর-এর কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনের সবগুলো ধাপ ব্যবহার করা হচ্ছে। যারা পাচারকারী, ইনফ্যাক্ট দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা করে কি জানেন? তারা তাদের মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেয় আর রেমিটেন্সের মাধ্যমে বাড়িতে আনায়। তখন কি হয়ে যায়? উনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। পাচারকারী শয়তানের মতো। শয়তান ওই আপনার শিরায় উপসেরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে চার্জশিট গঠন করেছেন আদালত। এছাড়াও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 27 এপ্রিল দিন ধার্য করা হয়। সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জায়েদ হাসান দিন ধার্য করেন। এ সময় আদালতে হিটু শেখ সহ বাকি 3 আসামি উপস্থিত ছিলেন। এর আগে 13 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা 4 আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। গত 5 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষিত হয় 8 বছরের শিশু। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মৃত্যু হয় তার।
যশোরের কেশবপুরের নবম শ্রেণীর মাদ্রাসার ছাত্রী অপহরণের দায়ে মতিয়ার রহমান মতিকে 14 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক গোলাম কবির এই আদেশ দেন। 2020 সালের 3 জানুয়ারি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিশুটিকে অপহরণ করে মতি। অপহরণের কিছুদিন পর যশোর সদর উপজেলার একটি বাড়ি থেকে শিশুসহ অভিযুক্ত মতিকে আটক করে পুলিশ। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। সকালে অটোরিকশা জব্দ বন্ধের প্রতিবাদে চালকরা কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে পুলিশের সাথে সরাতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় রিকশা চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে বুধবার বিকেল থেকে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির 7টি আবাসিক হল। এছাড়া আগামী 4 মে থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সিন্ডিকেট সভায়। এর আগে গত 14 এপ্রিলের সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনের মাঝে বন্ধ করা হয় আবাসিক হল, তবে প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে হলের তালা ভেঙে হলগুলোতে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। যৌথ অভিযানের মাধ্যমে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে হত্যা মামলার আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে 7 দিনের রিমান্ডে দেয় আদালত। বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ আদালতে হাজির করে পুলিশের 10 দিনের রিমান্ড আবেদন করলে 7 দিন মঞ্জুর করা হয়। পারভেজ হত্যা মামলায় এ পর্যন্ত 5 আসামিকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনাটা একবার তুচ্ছ ঘটনা না, এর পিছনে একটা পরিকল্পনা আছে। তো তদন্তকারী কর্মকর্তারা সেটা চালাচ্ছেন। আমরা আশা করছি 2-1 দিনের ভিতরে আপনারা ঘটনা আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। আজকে তাকে বিজ্ঞ আদালতে এনে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পয়ের বক্তব্যের বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। জনগণ ও দেশের স্বার্থে বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিকভাবে জনগণের প্রত্যাশা পূরণ ও আস্থা অর্জন করতে পারলে সফলতা আসবে বলে মনে করেন তিনি। বিএনপির 31 দফা সংস্কার নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দেখুন আরও একটি রিপোর্ট জাহিদ রহমানের। রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের নেতাকর্মীদের সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে বিএনপির 31 দফা বিষয়ক কর্মশালায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি ঘোষিত সংস্কার প্রস্তাব জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তিনি বলেন, রাজনীতির পুঁজি জনগণ, জনগণের প্রত্যাশা পূরণ করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত বিএনপির। আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব, আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব, যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব, যত বেশি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব, নির্দেশ মোতাবেক কাজ করব, তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব। দলের পক্ষে জনগণের সমর্থন অর্জনে কাজ করে যেতে নির্দেশ দেন তারেক রহমান। স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, রাজপথে মিটিং মিছিল সংগ্রাম করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য। জাতীয় নির্বাচন পর্যন্ত 31 দফার পক্ষে জনমত গঠনে কাজ করার নির্দেশও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। জাহিদ রহমান, RTV। রানা প্লাজা ধসের এক যুগ পার হলেও আহত শ্রমিকরা এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন। অনেক শ্রমিক চিকিৎসার অভাবে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। এখন আর আহত শ্রমিকদের খোঁজ নেয় না কেউ। আহতদের অভিযোগ, এতগুলো বছর পেরিয়ে গেলেও উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের কোনোটাই পাননি তারা। দ্রুত ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2013 সালের 24 এপ্রিল এই স্থানেই ধসে পড়ে রানা প্লাজা নামের 9তলা ভবন। মর্মান্তিক সে দুর্ঘটনায় প্রাণ হারায় 1136 জন শ্রমিক। আহত উদ্ধার করা হয় 2000-এরও বেশি মানুষকে। দুর্ঘটনার এতগুলো বছর পার হলেও ভয়াবহ স্মৃতি আর শরীরের দুর্বিষহ ক্ষত এখনও বয়ে বেড়াতে হচ্ছে আহতদের। কবির, হৃদয়ের মতো আহত শ্রমিকরা আর্থিক ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক যুগ পার করে দিলেও তাদের কথা শোনেনি কেউ। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, এক জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ, পুনর্বাসন, আজীবন চিকিৎসা এবং ন্যায় বিচার। কিন্তু আমাদের এখন কেউ চিকিৎসার টাকাও দেয় না এবং কি আমাদের দেখার মতো কোনো লোক নাই। রানা প্লাজার 6ষ্ঠ তলার ইথার টেক্সটাইল নামের গার্মেন্টসে কাজ করতেন শিলা। ভবন ধসে হারিয়েছেন সুস্থভাবে হাঁটা চলার ক্ষমতা। একই অবস্থা আরেক গার্মেন্টস কর্মী ইয়ানুরের। প্রতিনিয়ত তাদের বেঁচে থাকতে হচ্ছে মৃত্যুর অসহ্য যন্ত্রণা নিয়ে। বিল্ডিং এর তলে চাপা 2টা পা পড়ার পরে আমার 2টা পায়ে অপারেশন করা হয়েছে, 6টা। ন্যায্য ক্ষতিপূরণ পাই না, আমার সংসার চালানোর মতো আর্থিক অবস্থা নাই। কারণ আমি শিলে আজকে স্বামী হারা, আমি শিলে আজকে আমার জীবনটা পঙ্গু। আমি এক মুহূর্ত ডাল ভাত খামু ঘরে বসে, সেই ব্যবস্থা নাই। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি এই শ্রমিক নেতার। শ্রমিকদের দাবির দাবা নিয়ে আন্দোলন করে আসছি 12 বৎসরও দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় নাই। সুচিকিৎসা ও ক্ষতিপূরণ না পেয়ে অনেক শ্রমিকই অভাব অনটনে জর্জরিত। ন্যায্য অধিকার নিশ্চিত করে তাদের পাশে দাঁড়াবে বর্তমান সরকার, এমনটাই প্রত্যাশা আহতদের। আব্দুল হামিদ, RTV। রাজধানীর মোহাম্মদপুরে হাইকার খাল দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বেলা 12টা থেকে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। এতে ভেঙে ফেলা হয় 2টি ভবন ও খালের উপর নির্মাণ করা একটি মসজিদের কিছু অংশ। এ সময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খাল দখল করার জন্য যে সকল ধর্মীয় স্থাপনা ব্যবহার করা হয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে এবং হাইকার খালকে লাউতলা খালের সাথে যুক্ত করা হবে। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকার খালগুলো দখলমুক্ত করতে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তুরাগ থেকে বুড়িগঙ্গা পর্যন্ত অবৈধ স্থাপনার সব ভেঙে ফেলা হবে। সরকারি জমির উপরে, খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। আপনাদেরকে এটা আজকের উদাহরণ থেকে শিক্ষা নিতে বলছি। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি, খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। এটা চলমান প্রক্রিয়া। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মাঠ উচ্ছেদ করছি, হকার উচ্ছেদ করছি, অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করছি। নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে আমদানি করা হচ্ছে কোটি কোটি টাকার রেফ্রিজারেন্ট গ্যাস। নিম্নমানের এই গ্যাস বিস্ফোরক পরিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক যাচাই বাছাই করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছেন ব্রামা প্রশাসক। তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। আরও জানাচ্ছেন GM মাহমুদ। গরম থেকে বাঁচতে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাসা কিংবা অফিসে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রটি যেন এখন মৃত্যুর কারণ। গত কয়েক বছরে শতাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছে এই এসি বিস্ফোরণ। বিস্ফোরণের জন্য নিম্নমানের এসি, বিশেষ করে এসিতে ব্যবহৃত রেফ্রিজারেন্ট গ্যাসকে দায়ী করছেন অনেকে। যে গ্যাস আমদানিতে চলছে নানা অনিয়ম। নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে প্রায় অর্ধশত কোটি টাকার রেফ্রিজারেন্ট গ্যাস আমদানি করেছে কয়েকটি প্রতিষ্ঠান। এ বিষয়ে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামা। অনুমোদনহীন নিম্নমানের এই গ্যাস এসিজনিত দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানান ব্রামা প্রশাসক। নিম্নমানের গ্যাস যারা আনছে, তো এগুলা কিন্তু হঠাৎ করে দেখবেন যে
বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, এসি বিস্ফোরণ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। তো এরকমটা তো ভবিষ্যতে হতেই পারে। তো এই বিষয়গুলো দেখা যে আসলে তারা সঠিক পরিমাণে তারা গ্যাস আনছে কিনা। পরিবেশ অধিদপ্তর জানায় ব্রামার অভিযোগ তদন্ত করছে তারা। অনিয়ম প্রমাণিত হলে দাপ্তরিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ এবং বিস্ফোরকের লাইসেন্স ছাড়া কেউ মাল খালাস করার কথা না। কেউ যদি লাইসেন্স ছাড়া আমদানি করে, আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনগত ক্ষমতা আমাদের আছে। নিয়মের বাইরে এ ধরনের গ্যাসের অতিরিক্ত আমদানি দেশের ভাবমূর্তি নষ্ট করবে এবং জননিরাপত্তায় হুমকি বাড়াবে বলেও জানান এই কর্মকর্তা। মন্ট্রিয়াল প্রোটোকলের আওতায় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা ভঙ্গ হবে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের বক্তব্য জানতে অফিসে গেলেও কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে এসি বিস্ফোরণ নিয়ে উদ্বেগের কথা জানান ব্যবহারকারীরা। তো সে নিজে ফুটো হয়ে গেল, তাহলে এটা তো আমাদের জন্য খুবই আতঙ্কিত হওয়ার কথা। জীবনমানের সাথে জড়িত এ ধরনের বহুল ব্যবহৃত জিনিসপত্রের সরঞ্জামাদি আমদানিতে সরকারের কঠোর নজরদারি এবং অনিয়মে কঠোর শাস্তির বিধান রাখা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় রাষ্ট্রপক্ষের 5 সদস্যের বিশেষ টিম গঠন করে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আপিল শুনানির বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এর আগে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে বুধবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। এই হত্যাকাণ্ডের দায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দেয় কক্সবাজারের বিচারিক আদালত। বিপ্লব পূর্ববর্তী দুর্বৃত্তায়ন থেকে বাদ যায়নি টিসিবিও, যার ফলে এই সরকারের সময়ে প্রায় 40 লাখ ভুয়া কার্ড বাতিল করা হয়েছে। সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত টিসিবির সভায় এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, প্রতি বছর প্রায় 12 থেকে 15 হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে টিসিবি। বাজারে একটা প্রতিযোগিতামূলক বাণিজ্য ব্যবস্থা তৈরি হয়েছে, তার ফলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, পাশাপাশি সিন্ডিকেটের প্রভাব থেকে বের হয়ে আসছে ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের টিসিবির সাথে বাণিজ্যে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করেন উপদেষ্টা। দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি সেখান থেকে আমার মনে হয়েছে যে মানুষের যে সরকারের ব্যবস্থাপনা এবং মাঠ প্রশাসনের উপরে তাদের যে আস্থা, এবং আমি এই জিনিসের পরিবর্তন করতে চাই। আমি চাই যে আমার যে মানে কর্মকালীন সময়ের ভিতরে আমি টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত বন্দুকধারীদের খুঁজতে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে হামলায় জড়িত 3 জন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এদিকে হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার ভারত শাসিত জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় 26 পর্যটক নিহত হয়েছে। নিহতদের মধ্যে 25 জনই ভারতীয়, 1 জন নেপালি নাগরিক। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এই হামলার দায় স্বীকার করেছে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটকের মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে এই ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানান তিনি। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে এই বার্তা দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরের মতোই সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। আগামী শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর বসছে।
বিকেল 4টায় ঐতিহাসিক লালদিঘি ময়দানে তৈরি বিশেষ মঞ্চে লড়বেন বলিরা। প্রতি বছরের মতো এবারও বলি খেলা ঘিরে 24, 25 ও 26 এপ্রিল বসছে দেশের অন্যতম বড় বৈশাখী মেলা। এরই মধ্যে বলি খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা আসতে শুরু করেছেন। বলি খেলা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রায় 115 বছর আগে চট্টগ্রাম শহরের বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে 1909 সালের 12 বৈশাখ লালদিঘি ময়দানে এই বলি খেলা শুরু করেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।